এসব কিছু তোর জন্য হয়েছে। তুই জেনে শুনে আমার সবকিছু শেষ করে দিয়েছি। সে অনেক দিন আগের কথা। তখন প্রতাপগড় রাজ্যে চন্দ্রাবতী নামে চাঁদের মতো সুন্দরী এক রানী ছিল। রানী সবসময় নিজের রূপ নিয়ে অহংকার করতেন। একদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে রানী রূপ চর্চা করছিলেন। এ কি, আমার চোখের নিচে তো কালি পড়ে গেছে, চুলগুলো কেমন যেন উস্কো খুস্কো লাগছে। সুন্দরী রানী চন্দ্রাবতীর এমন অবস্থা হবে কেন? শিউলি, এই শিউলি। রানী চন্দ্রাবতীর একমাত্র দাসী শিউলি। রানীর সমস্ত দেখভাল সেই করে। রানীর ডাক শুনে ভিতরের ঘর থেকে ছুটতে আসে শিউলি। জি, আদেশ করুন রানী, আমি কি কোনো ভুল করেছি? ভুল নয় রে, অপরাধ করেছিস তুই। আমার চেহারার এমন অবস্থা কেন? ক্ষমা করুন রানী, আসলে আপনার বয়স হয়ে যাচ্ছে তো, এখন তো আর চেহারা আগের মতো থাকবে না। বয়স বাড়ার সাথে সাথে চেহারা পরিবর্তন হবে কেন? আমি আমার চেহারা একই রকম রাখতে চাই, সারা জীবন এমন চাঁদের মতো সুন্দরী হয়ে থাকতে চাই। কিন্তু রানী, এটা কি করে সম্ভব? সবাই বয়স বাড়ার সাথে সাথে সৌন্দর্য, রূপ, যৌবন হারিয়ে ফেলে। এটা ধরে রাখার কোনো উপায় নেই। একদিন সময় দিলাম, এর ভিতরে যদি আমার সৌন্দর্য ধরে রাখার কোনো উপায় বের করতে না পারো, তাহলে তোমার আর আমার দাসী হিসেবে থাকতে হবে না। এই বলে রানী চন্দ্রাবতী রেগে মেগে ঘর থেকে বের হয়ে যায়। এদিকে রানীর এমন হুকুমে হাত পা গুটিয়ে যায় শিউলি। রাজবাড়ির বাগানে পায়চারি করতে গিয়েছেন মহারাজ প্রতাপাদিত্য। হঠাৎ তিনি দেখতে পান বাগানে মন খারাপ করে বসে আছে রানী চন্দ্রাবতী। কি রানী, তোমার কি হয়েছে? তোমাকে এমন মন খারাপ দেখাচ্ছে কেন? মহারাজ, আপনার এত প্রভাব প্রতিপত্তি, কিন্তু আপনি আমার দুঃখ দূর করার কোনো চেষ্টা করেন না। এসব তুমি কি বলছো রানী চন্দ্রাবতী? তুমি শুধু একবার বলো তোমার কিসের দুঃখ। তোমার জন্য আমি সব কিছু করতে পারি। মহারাজ, দিনে দিনে আমার রূপ যেন কমে যাচ্ছে। আমি আমার রূপ ধরে রাখতে চাই। যে করেই হোক আমাকে যে কোনো একটা ব্যবস্থা করে দিন আপনি। রানী, দিনে দিনে সবার রূপই একটু একটু করে শেষ হয়ে যায়, এটা মেনে নিতে হবে। তাছাড়া তোমার রূপ কমে গেলেও আমি তোমাকে একই রকম ভালোবাসবো। এসব কথা রাখুন। আমি আমার রূপ ধরে রাখতে না পারলে এই রাজপ্রাসাদেও আর থাকবো না। এখন দেখেন আপনি কি করবেন। এই বলে রানী উঠে চলে যায়। বেলা গড়িয়ে রাত হয়, কিন্তু রানীর দাসী শিউলির চোখে ঘুম নেই। সে ঘরে বসে ছটফট করছে কি করে রানীর ইচ্ছে পূরণ করবে। না না, যে করেই হোক রানীর জন্য কিছু একটা ব্যবস্থা করতেই হবে। তা না হলে আমাকে যে এই রাজবাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। এমন একটা বুদ্ধি বের করতে হবে যাতে রানীকেও শান্ত করা যায় আর আমারও দাসী হিসেবে এ বাড়িতে থাকা হয়। পরদিন সকালে প্রতিদিনের মতো রানী আয়নার সামনে বসে নিজের রূপ চর্চা করছেন। এই সময় তার পাশে এসে দাঁড়ায় দাসী শিউলি। বলো দাসী শিউলি, আমার রূপ ধরে রাখার জন্য তুমি কি চিন্তা করলে? রানী চন্দ্রাবতী, আমাদের রাজ্যে অনেক সুন্দরী মহিলা আছে। আপনি যদি তাদের চুল কেটে এনে নিজের চুলের সাথে বেনি করে রাখেন, তবে আপনার রূপ ঠিক থাকবে। বয়স বাড়ার সাথে সাথে আপনার সৌন্দর্য আর কমে যাবে না। সত্যি তোমার মাথায় বুদ্ধি আছে দাসী শিউলি। আমি এখনই সেনাদের হুকুম করছি, ওরা গিয়ে রাজ্যের সব সুন্দরী মহিলাদের চুল কেটে নিয়ে আসবে। আর এই নাও তোমার পুরস্কার। এই বলে রানী চন্দ্রাবতীর নিজের গলা থেকে একটা হার খুলে দাসী শিউলিকে দিয়ে দেয় এবং সেনাদেরকে হুকুম করার জন্য ঘর থেকে বের হয়ে যায়। এদিকে শিউলির খুশি তখন দেখে কে যা একটা বুদ্ধি দিয়েছিল রানী চন্দ্রাবতীকে। এবারে রানীও শান্ত
আর আমারও এই বাড়িতে দাসী হিসেবে থেকে যাওয়া হচ্ছে। রানী তাড়াতাড়ি এসে রাজবাড়ির এক সেনাকে সব কথা বুঝিয়ে বলে, কিন্তু সেনা রানী চন্দ্রাবতীর কথায় রাজি হয় না। না রানীমা, এমনটা করা ঠিক হবে না। আমি বরং মহারাজের সাথে একবার কথা বলে নেই। তুমি আমার হুকুম অমান্য করেছো, আমার মুখে মুখে কথা বলছো। জানো এই মুহূর্তে তোমার মৃত্যুদণ্ডও দিতে পারি আমি। দয়া করুন রানীমা, আপনি যেমন বলবেন আমি তেমনটাই করব, কিন্তু আমাকে মৃত্যুদণ্ড দেবেন না। ঠিক আছে, তাহলে রাজ্যের সব সুন্দরী মহিলাদের মাথার চুল কেটে নিয়ে আসো, ওই চুল দিয়ে আমার বেনি হবে। যেমন বলা তেমন কাজ। রানীর হুকুম পাওয়া মাত্র ঘোড়া ছুটিয়ে সেনাটি রাজ্যের ঘরে ঘরে চলে গেল, আর জোর জুলুম করে ঘর থেকে সুন্দরী মহিলাদের টেনে বের করে তাদের চুল কেটে নিতে লাগলো। রানী চন্দ্রাবতী কেমন করে আমাদের সাথে এই কাজ করতে পারলেন? আমরা এর বিচার চাই। কেঁদো না অনিতা, আমি এর একটা ব্যবস্থা ঠিকই করব। রানীমার এই অত্যাচার আমি সহ্য করব না। গ্রামের আরো কিছু লোক নিয়ে আমি এখনই মহারাজের কাছে নালিশ দিতে যাচ্ছি। মহারাজকে বললে নিশ্চয় এর বিচার হবে। আমি এখনই বের হচ্ছি। এই বলে মোহন ঘর থেকে বের হয়ে যায়। এদিকে ইতিমধ্যে মহারাজের কাছে নালিশ আসতে শুরু করেছে। সবার অভিযোগ শুনে মহারাজ রানী চন্দ্রাবতীর কাছে যান। এসব কি শুনছি রানী? তুমি কেন রাজ্যের সব সুন্দরী মহিলাদের চুল কেটে নিয়ে এসেছো? এটা তো অন্যায়। আমাকে ন্যায় অন্যায় শেখাবেন না মহারাজ। আমি শুধু আমার রূপ সৌন্দর্য ধরে রাখতে চাই। এতে কার কি ক্ষতি হলো এটা আমার দেখার বিষয় নয়। কিন্তু রাজ্যের মানুষ তো এসে তোমার নামে আমার কাছে নালিশ করেছে রানী। ওদেরকে আমি কি জবাব দেব? তার মানে আপনি আমাকে শাস্তি দিতে চাচ্ছেন, তাই না? যদি এমন হয় তাহলে আমি এই রাজ্য ছেড়ে চিরদিনের জন্য বাপের বাড়ি চলে যাব। না রানী চন্দ্রাবতী, এমনটা করো না। এতে সারা রাজ্য জুড়ে আমার অপমান হবে। যা করার আমি করছি। মহারাজ রাজসভায় চলে গেলেন। এদিকে মোহন কিছু গ্রামের লোক জোগাড় করে রানীর নামে রাজার কাছে নালিশ দিতে এলো। মহারাজ, এর একটা বিচার আপনাকেই করতে হবে। রানীমা কেমন করে গ্রামের সব সুন্দরী মহিলাদের মাথা থেকে চুল কেটে নিয়ে আসতে পারলো? কেটে নিয়ে এসেছে তো কি হয়েছে? চুল তো আবারও গজাবে। এই নিয়ে নালিশ করার তো কিছু নেই। কিন্তু মহারাজ, এ তো অন্যায়। আপনি এই অন্যায়ের জন্য কিছু করবেন না। এখন বুঝি আমাকে তোমাদের থেকে ন্যায় অন্যায় শিখতে হবে, তাই না? এখনই আমার সামনে থেকে দূর হয়ে যাও, না হলে এই মুহূর্তে তোমাদের সবার গর্দান নেব আমি। মোহন আর তার সাথে থাকা লোকজনের কিছুই করার রইল না। তারা রাজপ্রাসাদ থেকে বেরিয়ে এলো। রাজ্যের সব মহিলারা জানতে পারল যে মহারাজ এই অন্যায়ের কোনো বিচার করেননি। জানতাম মহারাজের কোনো বিচার করবেন না, তবে আমরা রাজ্যের মানুষ এত সহজে ছেড়ে দেব না। শুনেছি রাজ্যের শেষ প্রান্তে যে বন, সেখানে এক সাধু বাবা এসেছেন। আমরা তার কাছে নালিশ দেব, নিশ্চয়ই তিনি কিছু একটা করবেন। এদিকে রাজ্যের সুন্দরী মহিলাদের চুল দিয়ে বেনি পরে মহা খুশি রানী চন্দ্রাবতী। বারবার সে আয়নার সামনে বসে নিজের রূপ দেখছেন। মনে হচ্ছে চুলগুলো দিয়ে বেনি করার সাথে সাথে আমার সৌন্দর্য বাড়তে শুরু করেছে। এমনটাই তো চেয়েছিলাম। এখন আমার সৌন্দর্য আর রূপ কোনো দিন হারাবে না। আমি আজীবন এমন চাঁদের মতো সুন্দরী থেকে যাব। এদিকে অনিতা আরো সব মহিলাদের জোগাড় করে রাজ্যের শেষ প্রান্তে সেই সাধু বাবার কাছে চলল। সব মহিলাদের মাথার চুল কাটা। সাধু বাবার কাছে আসতেই সে চোখ খুলে দেখে একটু অবাক হলেন। এ কি রে, তোদের সাথে সব কি হয়েছে? কে করলো এমন নিকৃষ্ট কাজ? সাধু বাবা, এই কাজ রানী চন্দ্রাবতীর। তিনি নিজের সৌন্দর্য ধরে রাখতে গিয়ে
রাজ্যের সকল সুন্দরী মহিলাদের রূপ শেষ করে দিয়েছেন। এত বড় অত্যাচারী রানী ওই চন্দ্রাবতী। শুধু তাই নয় সাধু বাবা, রাজ্যের মানুষ এই অন্যায় নিয়ে রাজার কাছে নালিশ দিতে গেলে রাজা সবাইকে তাড়িয়ে দেয়। তাই তো আমরা আপনার কাছে এসেছি সাধু বাবা, দয়া করে আপনি আমাদের নিরাশ করবেন না। তোদের সাথে ভয়ানক অন্যায় করেছে ওই রানী চন্দ্রাবতী। নিজের যে রূপ ধরে রাখার জন্য ও তোদের এত বড় ক্ষতি করছে, কাল থেকে সেই রূপ একটু একটু করে নষ্ট হয়ে যেতে শুরু করবে। আর ওই রাজা কঠিন অসুখে ছটফট করতে থাকবে, যতক্ষণ না নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা না চাইবে ততক্ষণে ওদের মুক্তি নেই। অনিতা ও তার সাথে থাকা মহিলারা সাধু বাবাকে ধন্যবাদ জানিয়ে চলে আসলো। পরদিন সকালে প্রতিদিনের মতো আয়নার সামনে দাঁড়াতেই রানী চন্দ্রাবতী চমকে উঠল। দেখতে পেল তার মাথায় একটা চুলও নেই, সারা মুখ জুড়ে কাঁটা ছেঁড়া দাগ। এ কি, এ আমার কি হয়ে গেল? আমার এত সুন্দর রূপ সৌন্দর্য কোথায় চলে গেল? আর আমার ঘন কালো চুলের পরিবর্তে এমন এমন টেকো মাথা কেন? রানীমা, এ আপনার কি অবস্থা হয়েছে? এসব কিছু তোর জন্য হয়েছে। তুই জেনে শুনে আমার সবকিছু শেষ করে দিয়েছিস। বিশ্বাস করুন রানীমা, আমি কিচ্ছু করিনি। ঠিক এই সময় পাশের ঘর থেকে রাজার চিৎকার ভেসে আসে। রানী আর শিউলি ছুটে পাশের ঘরে যায় আর দেখতে পায় রাজা বিছানায় বসে ছটফট করছেন। রানী, আবার সারা শরীর ব্যথা করছে গো, আমি হাত পা নাড়াতে পারছি না। এমন করে কেটে গেল 2 দিন। রাজা আর রানীর এমন অবস্থার কথা সারা রাজ্যে রটে গেল। অনিতা বুঝতে পারল এই সবই সাধু বাবার দেওয়া শাস্তি। দেখলে তো, সৃষ্টিকর্তারও একটা বিচার আছে। মহারাজ এই অন্যায়ের বিচার করেনি তো কি হয়েছে, সৃষ্টিকর্তা ঠিকই ওনাদের দুজনকে শাস্তি দিয়ে দিয়েছেন। হ্যাঁ, এখন যতক্ষণ না পর্যন্ত ওনারা রাজ্যের মানুষের কাছে ক্ষমা না চাইবে ততক্ষণ এমন যন্ত্রণা পেতে থাকবে। বিকেলের দিকে রাজা প্রতাপাদিত্য সেই সেনাকে ডাকে। সেনা কাছে এলে তাকে বলে, সারা রাজ্যের মানুষকে জ্বালিয়ে দাও, আমি আর রানী তাদের কাছে ক্ষমা চাই। ঠিক আছে মহারাজ, আমি এখনই সারা রাজ্যে জানিয়ে দিচ্ছি। সেনাটি তখনই তাড়াতাড়ি বের হয়ে যায়। এদিকে মহারাজের এমন সিদ্ধান্তে রানী কিছুটা অবাক হয়। এ আপনি কি করলেন মহারাজ? আমরা কেন রাজ্যের মানুষের কাছে ক্ষমা চাইব? রাজ্যের সুন্দরী মহিলাদের চুল কেটে প্রথম অপরাধ করেছ তুমি, আর তোমার বিরুদ্ধে রাজ্যের মানুষের অভিযোগ শুনেও আমি তোমাকে শাস্তি দেইনি। এই কারণে দ্বিতীয় অপরাধ আমার। হ্যাঁ মহারাজ, আমি আজকে বুঝতে পেরেছি আমি নিজের রূপ সৌন্দর্য ধরে রাখার নেশায় রাজ্যের মানুষের অপূরণীয় ক্ষতি করে ফেলেছি। বয়সের সাথে সাথে রূপ সৌন্দর্য কমতে থাকবে, এটা আমাকে মেনে নিতেই হবে। রাজ্যের মানুষ আমাদেরকে ক্ষমা করে দিলে হয়তো আমরা এই বিপদ থেকে মুক্তি পাব। কিছুক্ষণের ভেতরে রাজপ্রাসাদ লোকে ভরে যায়। রাজা রানী রাজ্যের সবার কাছে ক্ষমা চায়। আর ঠিক তখনই অলৌকিকভাবে রানীর চেহারা আবার আগের মতো হয়ে যায়। রাজ্যের যে মহিলাদের মাথার চুল কাটা হয়েছিল তাদের মাথাও চুলে ভরে যায়। সেই সাথে রাজাও সুস্থ হয়ে ওঠেন। এরপর আবার রাজ্যবাসীকে নিয়ে সুখে শান্তিতে রাজত্ব করতে থাকে রাজা প্রতাপাদিত্য ও রানী চন্দ্রাবতী।